অত্যধিক গরমে অ্যাডাল্টদেরও খুব গরমে হিট স্ট্রোক হয়, বাচ্চাদেরও কিন্তু হতে পারে। স্ট্রোক হওয়ার যে উপসর্গগুলো হতে পারে, বাচ্চারা অনেক সময় আনরেসপন্সিভ হয়ে যেতে পারে, জ্ঞান হারিয়ে গেল, বাথরুমে গিয়ে হয়তো পড়ে গেল। বাচ্চারা যেন টাইম টু টাইম জল খায়, ডাবের জল, অল্প ফলের জুস, এই ব্যাপারটুকু একটু খেয়াল রাখো যে যেন খুব বেশি পরিমাণে পাকা আমটা না খায়। যেমন আমাদের শীতকালে হয় বাচ্চাদের বেশিরভাগ রেসপিরেটরি ট্র্যাক্ট, ফুসফুসের সমস্যাগুলো বেশি হয়। গরমকালে কিন্তু পেটের সমস্যাগুলো বেশি হয়। বাচ্চাদের এই ওয়েদারে প্রচুর ডায়রিয়া হতে পারে। ডায়রিয়া থেকে যদি ডিহাইড্রেশন হয়ে যায়, বাচ্চার শরীরে জল কমে গেল, কারণ এত বেশি মাত্রায় লুজ টুলস হচ্ছে, ভমিটিং হচ্ছে, তারপরে যদি ডিহাইড্রেশন হয়, সেই কারণে কিন্তু বাচ্চাদের অনেক সময় স্ট্রোক হতে পারে। দ্বিতীয়ত ভমিটিংও করে প্রচুর বাচ্চাদের, এই সময় গ্যাস্ট্রাইটিস হলো, সেই কারণে যদি ভমিটিং করে তাতেও শরীরে ডিহাইড্রেশন হতে পারে। বাচ্চাদের ওরাল ইনটেক কমে যায়, খেতে চায় না, পেট ব্যথা হয়, এই সব কারণেও কিন্তু শরীরে জলের অভাব হবে এবং সেই ডিহাইড্রেশন থেকে কিন্তু একটা স্ট্রোক হওয়ার রিস্ক ফ্যাক্টর থাকে। অত্যধিক গরমে বাচ্চাদের যেমন অ্যাডাল্টদেরও খুব গরমে হিট স্ট্রোক হয়, বাচ্চাদেরও কিন্তু হতে পারে। ফিজিওলজি একই, যে কারণে বড়োদেরও হিট স্ট্রোক হয়, বাচ্চাদেরও তো বরঞ্চ আরও বেশি রিস্ক, কারণ ওদেরও বডি সারফেস এরিয়া কম, ওদের শরীরে যদি জল বেশি বেরিয়ে যায়, বড়রা তাও দে ক্যান কম্পেনসেট, বাট বাচ্চাদের মধ্যে এই এবিলিটি কম এবং বাচ্চাদের মধ্যে সেম রিস্ক ফ্যাক্টরসগুলো প্রেজেন্ট। তো আমি তো বলবো যে বাচ্চারা ডেফিনেটলি অ্যাট রিস্ক। স্ট্রোক হওয়ার যে উপসর্গগুলো হতে পারে, যে বাচ্চারা অনেক সময় আনরেসপন্সিভ হয়ে যেতে পারে, জ্ঞান হারিয়ে গেল, বাথরুমে গিয়ে হয়তো পড়ে গেল, সেটাও হতে পারে। দ্বিতীয় কারণ যেটা হতে পারে যে শরীরের কোনো অংশ, হাত বা পা বা সেই জিনিসটা মুভ করতে পারছে না, ঠিক করে তুলতে পারছে না। অনেক সময় কেউ নিজে থেকে ইউরিন পাস করে দিল, স্টুল পাস করে দিল, সেটাও কিন্তু হিট স্ট্রোকের একটা লক্ষণ হতে পারে। খুব বেশি পরিমাণে হেডেক কমপ্লেন, কারণ ডিহাইড্রেশন হলে বাচ্চাদের মাথা প্রচণ্ড সিভিয়ার হেডেক হয়। তো যদি হেডেক হচ্ছে, বাচ্চা দেখা যাচ্ছে যে প্রচণ্ড বেশি পরিমাণে ঘাম হচ্ছে, এক্সেসিভ পার্সপিরেশন, স্যালাইভেশন কমে যাচ্ছে, অ্যান্ড ওর লেথার্জি ফিল করছে, যে হাঁটতে পারছে না, বলছে যে আমি চোখে ঠিক করে দেখতে পাচ্ছি না, ধোঁয়া ধোঁয়া দেখছি, দাঁড়িয়ে থাকতে পারছে না, এইগুলো হতে পারে। অনেক সময় এক্সেসিভ ওয়াটার লস বা ঘামের হলে শরীরে ইলেকট্রোলাইটেরও অ্যাবনর্মালিটি থাকে, সেই কারণেও অ্যাবনর্মালিটি হতে পারে। তো মুভমেন্ট কমছে, লেথার্জিক, সিভিয়ার হেডেক বা পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে, মুভ করতে গেলে অসুবিধা হচ্ছে, এবং যদি বলে ব্ল্যাকআউট, যে আমার চোখের সামনে অন্ধকার অন্ধকার দেখছি, কিছু দেখতে পাচ্ছি না, তো এইগুলো কিন্তু ডেঞ্জার সাইন। বাচ্চাটাকে যদিও কনসাস থাকে, তো ওকে হাইড্রেট করা, একটু ওআরএস খাইয়ে দিতে পারেন, একটু ডাবের জল, এগুলো বা নর্মাল জল খেলো। যদি তা না হয়, ওকে শুইয়ে শরীরটাকে ঠান্ডা করার ব্যবস্থা করা, যে একটু কোনো রুমাল বা কোনো জিনিস যদি জলে ভিজিয়ে ওর মাথার দিকে দিয়ে শরীরটাকে ঠান্ডা করার চেষ্টা করা। লেগ এন্ডটাকে যদি একটু এলিভেট করে দিতে পারে, সেই জিনিসটাও হেল্প করতে হবে, যে পাটা একটু উঁচুর দিকে থাকলো, বালিশের উপরে রাখলো, এবং তারপরে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ নেওয়া, সেটাই করণীয়। তো বাচ্চারা যেন টাইম টু টাইম জল খায়, অনেকে পছন্দ না হলে কেউ ডাবের জল, অল্প ফলের জুস, এই জিনিসগুলো যদি খেতে পারে, এটা তো করণীয় আমাদের। এটা দেখতে হবে বাচ্চাদের ইউরিন ঠিকঠাক করছে কি না, চোখটা অনেক সময় চোখ ভেতরের দিকে ঢুকে যায়, স্কিন ডিহাইড্রেটেড লাগে, শুকনো শুকনো লাগে। এই ডেঞ্জার সাইনগুলো যদি আমরা আইডেন্টিফাই করি এবং ওদের মধ্যে প্রপারলি আমরা যদি লিকুইড ইনটেক বা জলের ইনটেক করি, সেগুলো দরকার। খুব বেশি পরিমাণে পাকা আমটা খাওয়া হয়, যাদের আমে প্রচুর ফ্রুক্টোজ থাকে, এবং এই যে ফ্রুক্টোজ হচ্ছে হাই কনসেন্ট্রেটেড, এবং বেশি মাত্রায় হলে কিন্তু তাদের ল্যাকটোজ ইন্টলারেন্সের প্রবলেম হয়। অনেকে সেই কারণে কিন্তু অ্যাবডোমেন ডিস্টেন্ড হয়ে যায়, গ্যাসের সমস্যাও বাড়তে পারে, অনেকে ডায়রিয়াও হয়। তো এই ব্যাপারটুকু একটু খেয়াল রাখো যে যেন খুব বেশি পরিমাণে পাকা আমটা না খায়।